আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি 11 কানাডা থেকে। আজকে বাংলাদেশি এক ছাত্রকে নিয়ে আমার আজকের এই প্রতিবেদন। কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির কলেজ অফ এডুকেশন বিভাগের ছাত্রদের নেতৃত্বদানকারী সংগঠন সাসকাচুয়ান এডুকেশন গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী শামিন ইয়াসির শাফিন। শাফিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 44তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি সাসকাচুয়ান ইউনিভার্সিটিতে কলেজ অফ এডুকেশন বিভাগের ইতিহাসে প্রথম বাংলাদেশী যিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। গত 15ই মে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আজকের প্রতিবেদন তাকে নিয়ে। আশা করি আপনারা বিউটি 11 কানাডার সাথে থেকে পুরো প্রোগ্রামটা দেখবেন। শাফিন, আপনাকে কংগ্রেচুলেশন। সাসকাচুয়ান ইউনিভার্সিটির কলেজ অফ এডুকেশনের প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন। নির্বাচনটা হয়েছে এই মাসের 15 তারিখে। কেমন ফিল করছেন? প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি যদি অনুভূতির কথা বলি, এটা আসলে বর্ণনাতীতে বলবো। There are some feelings that can be described with words. So definitely এটা খুবই সম্মানের। আমি সম্মানিত বোধ করছি এত বড় দায়িত্ব প্রাপ্ত হওয়াতে, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সমর্থন জুটিয়েছেন, যারা আমার বিশ্বাস রেখেছেন। ডেফিনেটলি দায়িত্বটা অনেক বড়, বাট আমি অপটিমিস্টিক এবং আমি হোপফুল যে আশা করি আমি আমার উপর দায়িত্বটা সেটা আমি পালন করতে পারবো। ধন্যবাদ শাফিন। শাফিন, কানাডা আসার গল্পটা একটু শুনতে চাই ছোট করে। ছোট করেই বলবো, আমি পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি সেখানে ইংরেজি বিষয়ে অনার্স এবং মাস্টার শেষ করেছি। তো আমার মনে হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমি যেহেতু শিক্ষক হিসেবে পেশায় নিযুক্ত ছিলাম, সেই শিক্ষা ব্যবস্থায় আরেকটু উন্নতি সাধন করার জন্য কীভাবে আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আরেকটু বেশি করে কন্ট্রিবিউট করা যায়, এই সম্পর্কিত আমার কিছু থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল কিছু নলেজ প্রয়োজন। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের দেশে কিন্তু মাস্টার্স ইন এডুকেশন এই সাবজেক্টটা খুব একটা বেশি অ্যাভেলেবল নয়। তো সেই থেকে আমার মাথায় চিন্তা আসছিল, আমি যদি একটা বিষয়ে আমার অনার্স এবং মাস্টার্স করা আছে, আমি যেহেতু শিক্ষকতা পেশাতে থাকতে চাই, তাহলে আমি কেন এডুকেশন ডিপার্টমেন্ট অথবা এই বিষয়টার উপরে কোনো দক্ষতা অর্জন করব না। এবং সেই চিন্তা থেকে আসলে কানাডাতে আমার আসা। আমি বর্তমানে এখানে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে মাস্টার্স ইন এডুকেশনে পড়ালেখা করছি, এবং আমার মেজরও হচ্ছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে, কিভাবে এটার আরও বেশি উন্নতি সাধন করা যায়, সেটাই আমার পড়াশোনার জায়গা। এবং আমি চাই এই জায়গাটাতে আরও বেশি কাজ করতে, যেন আমি সেটা বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারি। সেই হিসাবে আপনার উপর এখন তো কিছুটা গুরু দায়িত্ব পড়েছে। আপনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হিসাবে আপনি কলেজ অফ এডুকেশনে দায়িত্ব পালন করছেন। জি। শাফিন, জি, পড়াশোনা শেষ করে আপনি তো কোথাও না কোথাও চাকরি করবেন। জি। সেই চাকরির চিন্তা ভাবনাটা আপনি তো এখন থেকেই করছেন, যেহেতু আপনি এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করছেন।
কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো আপনি ভবিষ্যতে চাকরি পেতে পারেন আর চাকরি করবেন, সেই জায়গা থেকে আপনি আপনার ফিউচার লাইফটাকে কিভাবে আপনি দেখছেন? ওকে, অথবা আমি যদি বলি যে আপনার মিশনটা কি? আচ্ছা, খুবই একটা ভালো প্রশ্ন করছেন বরুণ ভাই আপনি এখানে আমাকে। আমি ডেফিনেটলি এখানে খুব সুন্দর একটা বিষয় উপস্থাপন করতে পারি, এভাবে করতে চাই। আমি এখানে যেহেতু মাস্টার্স করছি এবং তারই পাশাপাশি আমি সাসকাচুয়ান পাবলিক স্কুলে অ্যাজ অ্যান এডুকেশনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করছি। ফলে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি কিন্তু ক্যানাডিয়ান যে এডুকেশন সিস্টেম সেটা একদম নিজের চোখে খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। আপনি যখন মিশনের কথা বলছেন তখন আসলে আমার একটা বিষয় মাথায় আসছে। আমার কাছে মনে হয়েছে, আমার স্বল্প জ্ঞানে বা স্বল্প মেধা আমি ভুল হতে পারি, বাট দেয়ার আর মেনি থিংস টু ওয়ার্ক অন দ্য পলিসিস অফ বাংলাদেশ এডুকেশন সিস্টেম। আমার খুব ইচ্ছা আমাদের বাংলাদেশের যে এডুকেশন পলিসি মেকার যারা আছেন তাদের সাথে কাজ করা, এবং শুধু কানাডা নয়, বিশ্বের উন্নত দেশগুলোতে যে সকল এডুকেশনাল পলিসি ইমপ্লিকেশনের মাধ্যমে ওই দেশগুলো শিক্ষা ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে, ঠিক তদ্রুপ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নেওয়া। এটাই হচ্ছে আমার মিশন। খুবই ভালো লাগছে আপনি কানাডা এসে আপনি পড়াশোনা করছেন, পাশাপাশি বাংলাদেশের এডুকেশন ব্যবস্থা যারা কর্ণধার আছেন, যাদের এই শিক্ষা ব্যবস্থা নীতি নির্ধারণী যেই কমিটি আছে তাদের সাথে আপনি কাজ করার ইচ্ছা পোষণ করছেন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো না কোনো প্রতিষ্ঠান অথবা ব্যক্তি হয়তো এই আগ্রহ আপনি যেটা করিয়েছেন দেখিয়েছেন সেটাতে তারাও আপনার সাথে যোগাযোগ করে আগ্রহ প্রকাশ করতে পারে, আমরা এটা আশা করছি। শাফিন, আমরা মোটামুটি অনেক কিছুই আপনার কাছ থেকে জেনেছি, এডুকেশন ব্যবস্থা, আপনার মিশন। আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। জি, ব্যক্তিগত জীবন বলতে আমি আসলে আমাদের পরিবার খুবই ছোট পরিবার। আমি যদি আমার একদম প্রাইমারি ফ্যামিলি বলতে বোঝাই, সেক্ষেত্রে আসলে আমি, আমার বাবা মা, একটা ছোট বোন আছে। আমার জন্ম কুমিল্লাতে, আমি বড় হয়েছি কুমিল্লা শহরে। আমি কুমিল্লা জেলা স্কুলে পড়াশোনা করেছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছি। তারপর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, সেখান থেকে আমি অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। তার মধ্যে আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, যেহেতু আমি পারিবারিক বিষয়ে কথা বলছি, আমি প্রফেশনাল এখন যেতে চাচ্ছি না। আমি গত বছর আল্লাহর রহমতে বিয়ে করেছি। সো আমি এখানে আমার ওয়াইফ সহ এসেছি, তিনিও আলহামদুলিল্লাহ এখানে গভর্নমেন্ট স্কুলে জব করছেন। সো এই আমার পরিবার, আমি, আমার বাবা মা, আমার ছোট বোন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তারও পড়াশোনার শেষের দিকে, তারও দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জন করার ইচ্ছে আছে। আপনারা যারা ভিডিও দেখছেন দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, যেন আমরা ভালো থাকি, এবং আমিও আশা করি আপনারা ভালো থাকবেন। শাফিন, অনেক ভালো লাগছে কানাডায় বসে আমরা কানাডার ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানের ক্যাফেটেরিয়াতে বসে এখন বাংলায় কথা বলছি। এটা আসলেই অনেকটা পিপাসার্ত মানুষকে যেমন পানি দেওয়ার মতো অবস্থান। বেসিক্যালি তো আমরা কর্মক্ষেত্রে সবসময় ইংরেজিতেই কথা বলি। আমার আপনার কাছে একটা জিজ্ঞাসা, আপনি এখানে পড়াশোনা করছেন, এখানে চাকরি করছেন, এডুকেশন বোর্ডে, স্কুল টিচার, স্টুডেন্ট, এদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা যখন বলছেন, আমি আসলে এটা দু ধরনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমি বলতে পারি। প্রথমত, আমি যেহেতু এখন কানাডাতে আছি, সো আমি যদি ক্যানাডিয়ান পার্সপেক্টিভ থেকে বলতে চাই, দেখুন আমি এখানে পড়াশোনা করছি, আমি এখানকার এডুকেশন সিস্টেম নিয়ে জানছি। ইভেন আমাদের যে মাস্টার্স এডুকেশন আমি যে কোর্সগুলো পড়ছি বেশিরভাগই ক্যানাডিয়ান এডুকেশন রিলেটেড। সো আমি ডেফিনেটলি ট্রাই করব
যেন আমার যে শিক্ষা এবং আমার প্রফেশনাল একটা যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা দিয়ে কানাডান এডুকেশন সিস্টেমে আরও বেশি কীভাবে কন্ট্রিবিউট করা যায় সেই উপায়গুলো বের করা। এবং অ্যাডিশনালি আমি একটা বিষয় অ্যাড করতে চাই, আমি যেহেতু এখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছি, এখানে আপনারা জানেন যে অনেক বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। সো আমি সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে কাজ করতে চাই যেন ওদের এখানে পড়তে আসার যে আগ্রহ আছে সেই প্রসেসটা যেন বেশি স্মুথ হয়, তাদের ক্ষেত্রে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এবং সর্বোপরি তারা যেন একটা সুন্দর এডুকেশন সিস্টেম পায়, সেটা নিয়ে কাজ করাই হচ্ছে আমার প্রধান কর্তব্য বা আমি লক্ষ্য মনে করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওয়েন আই টক অ্যাবাউট বাংলাদেশ, আমি আপনার সাথে কথা বলছিলাম মনে ভাই, আপনি আমাকে খুব ভালো কিছু ইনসাইট দিচ্ছিলেন যে আমরা যখন ডিসকাস করছিলাম অফ দ্য ক্যামেরা। আমার কাছে একটা টার্ম মনে হয়েছে, এখানে আমি যখন স্কুলে জব করি আমাদের এখানে একটা টার্ম লেখা থাকে একদম গেটের সামনে, যে বা বিশেষ করে প্রি কেস ক্লাসগুলোর সামনে, যে প্লে বেসড লার্নিং। আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে এটার একদম যথার্থ প্রয়োগ আছে। এখানে কিন্তু বাচ্চাদের কোনো বই পুস্তকে পড়াশোনা করানো হয় না, ওদেরকে শেখানো হচ্ছে, ওরা সব কিছুই শিখছে, কিন্তু সেটা শিখছে একটা খেলার মাধ্যমে। আপনি বিশ্বাস করবেন এখানে বাচ্চারা স্কুলে আসার জন্য খুব এক্সাইটেড থাকে। আমরা বাংলাদেশে যখন যাই একটা দেখা যায় ক্লাস 1 বা 2 এর বাচ্চাকে আমরা 1-2 কেজি ওজনের একটা ব্যাগ সাথে হোম থিয়েটার, অসম্ভব প্রেশারের মাধ্যমে ওকে আমরা বড় করছি। এই যে ডিফারেন্সটা, এই যে ফারাকটা, আমি চাই আসলে এই জায়গাটাতে কাজ করার জন্য, যে ডেফিনেটলি আমরা যে ওয়েটা ফলো করছি সেটা আমি খারাপ বলবো না, বাট দেয়ার আর মেনি বেটার ওয়েজ বাই ইমপ্লিকেটিং উইচ উই ক্যান হ্যাভ এ বেটার ফিউচার ফর আওয়ার আপকামিং জেনারেশন। আমার আসলে প্ল্যানটা হচ্ছে ওই জায়গাটাতে কাজ করা, এবং ডেফিনেটলি যদি আমার পক্ষে কখনো সুযোগ হয় শিক্ষা মন্ত্রণালয়ে যারা পলিসি মেকার থাকেন তাদের সাথে কোলাবোরেট করা, তাদেরকে বোঝানো বা তাদেরকে অ্যাটলিস্ট জানানো যে আমরা এই পলিসি অ্যাপ্লাইয়ের মাধ্যমেও আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, নট অনলি প্রাইমারি, আমি হায়ার এডুকেশন বলতে পারি, সেই জায়গাগুলোতে উৎকর্ষ সাধন করতে পারি। কারণ আমি যেহেতু এডুকেশন ফিল্ডেই আছি এবং এখানে পড়াশোনা করছি, আমি ডেফিনেটলি চাবো আমার দেশের শিক্ষা ব্যবস্থাও ঠিক ততটাই উন্নত হোক যেটা পৃথিবীতে যারা রুল করছে ওই সকল দেশের শিক্ষা ব্যবস্থা যতটুকু হয়েছে। আমি চাবো শুধুমাত্র বাংলাদেশ থেকে কানাডাতে আমরা পড়তে আসছি, ঠিক তেমনিভাবে অন্যান্য কান্ট্রি থেকে যেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দেখে মানুষ বাংলাদেশে পড়তে যেতে চায়, সেটাই আসলে আমার মিশন। অসম্ভব ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে খুব নিকট ভবিষ্যতে আপনি সেই সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, আপনি সামনে থাকবেন, আমরা পেছন থেকে আপনাকে সহযোগিতা করার যত এলিমেন্টস গুলো আছে আমরা আপনাকে সাপোর্ট করব। শাফিন জি, আপনার চিন্তা ভাবনা আমাকে এতটাই আশান্বিত করেছে, বা এখনো আমি আশান্বিত হচ্ছি, ভালো লাগছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, জি, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে পড়াশোনা করতে আসবে, নতুন ছাত্রছাত্রী যারা আগ্রহ প্রকাশ করছে অথবা চিন্তা ভাবনা করছে, তাদের সম্পর্কে যদি কিছু বলতেন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। ওকে ওকে, খুবই চমৎকার একটা প্রশ্ন। আই মাস্ট অ্যাডমিট ইট, কারণ আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বেশি কনসার্ন থাকে, এবং আমি আপনার অনেকগুলো ভিডিওর কমেন্টে দেখেছি সবাই জানতে চায় আসলে যে ভাইয়া কী করবো, আমি আসতে চাচ্ছি, বাবা মারা প্রশ্ন করেন যে আমার সন্তানকে পাঠাতে চাচ্ছি, আসলে কী অবস্থা। সো আমি এই প্রশ্নটা একটু বড় করে অ্যান্সার দিতে চাই, উইথ ইউর পারমিশন। আমি যদি একটু বলি, আমার জায়গা থেকে কথা বলি, দেখুন, আমি যারাই দেশের বাইরে পড়তে আসতে চান, আমি সবার আগে একটা কথা বলতে চাই, আপনাকে অসম্ভব রকম পরিশ্রমী হতে হবে। আপনি যখনই দেশের বাইরে আসতে চাচ্ছেন, আপনি আপনার কমফোর্ট জোন ছেড়ে আসছেন। সো ওই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। ছোটোবেলা থেকে আমরা যখন স্কুলে পড়েছি, আমি হয়তো জাস্ট বাসায় ঢোকার পর আম্মু ফ্রিজের খাবার এনে দিত, আম্মু হয়তো টেবিলে খাবার রেখে দিচ্ছে, আমি শুধু খাচ্ছি। আপনি যদি অবস্থা সম্পন্ন পরিবারের কোনো ছেলে বা মেয়ে হন, আপনার হয়তো জুতা খোলার জন্য একজন আছে, আপনার প্লেট ধোয়াও লাগছে না, আপনি রুমে ঢুকছেন, রুম গোছানো দেখছেন, আপনার বাসা নিচে ড্রাইভার ওয়েট করছে গাড়ি নিয়ে, রাইট? এখানে কিন্তু এগুলো কিচ্ছু নাই। এখানে আপনি যখন আসবেন, ইউ আর বাই ইউর সেলফ।
সো ওই কষ্টের কথা ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতেই হবে যে এখানে পরিশ্রমের বিকল্প কিছু নেই। আপনি যদি মনে করেন আপনি খুব ইউটিউবিয়ান লাইভ দেখবেন, বিশেষ করে অনেক সময় মুভিতে আমরা দেখি বা অনেক সময় ইউটিউবে রিলে আমরা দেখি যে পার্টি করছে, খুব সুন্দর জীবন গাড়ি নিয়ে ঘুরছে, আপনি সব করতে পারবেন, বাট তার পিছনে একটা বড় স্টোরি থাকে। আপনি 30 দিনে 28 দিন হয়তো আপনি কষ্ট করছেন, একদিন আপনি ঘুরতেই পারেন। সো সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি প্রথমে একটু বলবো, এই জায়গায় আসার পর অনেকে আমরা বলি যে একা কীভাবে থাকবো, আমার সমস্যা হচ্ছে, আমি কাউকে চিনি না, এই বিষয়ে অনেক কনসার্ন আমাদের থেকে থাকে। আমি এটা আমার ফ্রেন্ডদের মধ্যেও দেখেছি। এই জায়গার ক্ষেত্রে শুধু এই জায়গা না, আমি বলবো পৃথিবীর যে কোনো জায়গায় কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইউজফুল ওয়েপন দ্যাট ইউ ক্যান হ্যাভ। দেখেন, আপনি কানাডাতে আসছেন, কানাডা একটা মাল্টি কালচারাল কান্ট্রি, এটাকে মেল্টিং পট বলা হয়। সো এখানে আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয়, আপনার নট নেসেসারি শুধু বাংলাদেশি ফ্রেন্ডই লাগবে, ইউ ক্যান বি ফ্রেন্ডস উইথ এনি পিপল ফ্রম এনি আদার কান্ট্রিজ। কারণ এখানে আমাদের ক্লাসে যেমন কমপ্লিটলি ডাইভার্সিফাইড একটা ক্লাস, আমার মনে হয় প্রায় 15 থেকে 16টা কান্ট্রির স্টুডেন্ট আমরা একটা ক্লাস পড়ালেখা করছি, তার মানে আমরা সবাই ফ্রেন্ড হতে পারছি, রাইট? সো আপনি যদি কমিউনিকেশনটা ঠিক রাখেন, আপনি যদি জানেন কীভাবে মানুষের সাথে সম্পর্ক করতে হয়, সে বিষয়ে আপনি ডেফিনেটলি আপনি কখনো একা ফিল করবেন না। যদি একা ফিলও করেন, আমাদের ইউনিভার্সিটিতে যেমন বাংলাদেশের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, সেখানে ভাইয়াপুরা আছেন, আপনি সেখানে আপনার বন্ধুকে পাবেন, আপনার বড় ভাই পাবেন, ছোটো ভাই বোন পাবেন, যারা হয়তো আপনাকে ইনিশিয়াল যে কোনো ধরনের হেল্প করতে সবসময় থাকবে। এবং ডেফিনেটলি এখানে বুরান ভাইও আছেন, যাকে আপনি আসলে ডেফিনেটলি রিচ করতে পারবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য। এবার আমি একটু কথাবার্তা বলতে চাই যে ইকোনমিক্যাল সাইড থেকে অনেক বাবা মা হয়তো অনেক ধরনের বিজ্ঞাপন দেখে পাঠিয়ে দেন যে ঠিক আছে, এক সেমিস্টার টাকা দিছি, বাকি সেমিস্টার তুমি এখানে যে আর্ন করে ফেলতে পারবা। বাট আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আসলে জানেন না কি পরিমাণ প্রেশার আপনি স্টুডেন্টদের মাথায় দিয়ে দিচ্ছেন। এবং ডিউ টু দিস মেনি স্টুডেন্টস ড্রপড অফ ফ্রম দ্য ইউনিভার্সিটি। কারণ আসলে এটা পোষানো সম্ভব হয় না, বিশেষ করে কি যদি আন্ডারগ্রেডে আসে, দ্য টিউশন ফি ইজ টু হাই টু কভার বাই হিম অর হারসেলফ। আপনারা জানেন এখানে বর্তমানে আমাদের কানাডাতে স্টুডেন্টরা সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারে। সো আপনি 20 ঘন্টা কাজ করলে আপনি মান্থলি অ্যাট ম্যাক্স $1200 থেকে $1300 আর্ন করতে পারবেন। এটা হচ্ছে লিগাল যদি আমি বলে থাকি আপনাকে। সো আপনি সেটাকে আপনি চিন্তা করে আপনাকে বেস ধরে নিতে হবে। 1300 টাকা দিয়ে আপনার হয়তো লিভিং এক্সপিরিয়েন্স খুব ভালোভাবে থেকে যাবে, বাট টিউশন ফিজ আপনি কভার করতে পারবেন না। বাট ইয়েস, যদি এখানে আপনার স্পাউস থাকে, যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ সহ আপনি এখানে আসেন, যিনি ফুল টাইম ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন, দুজন মিলে যখন কাজ করবেন তখন সে বিষয়টা অনেক বেশি সহনীয় হয়ে যায়। এবং যদি একটু কষ্ট করে চলা যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি তো টিউশন ফিজটা কিছুটা এখান থেকে পে অফ করতে পারবেন। সো যখন আসলে আপনি এখানে আসার চিন্তা ভাবনা করছেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ইনাফ ইকোনমিক্যাল, কী বলবো এটাকে আমি, মানে আপনার ইকোনমিক্যাল অ্যাফোর্ডেবিলিটি আছে, সো দ্যাট ইউ ক্যান পে অফ ইউর টিউশন ফিজ। আপনি যদি ভরসায় আসেন, ঠিক আছে, যাওয়া পরভাবে দেখা যাবে, প্লিজ আপনার যে সুন্দর ভবিষ্যৎ আছে আপনি এটা নষ্ট করবেন না। আপনি বাংলাদেশে পড়াশোনা শেষ করুন, যখন আপনার অবস্থা হবে তখন আপনি আসুন। কারণ আমি তো পড়াশোনার পরপর আমি আসিনি, আমি পড়াশোনা শেষ করেছি, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, তারপর আমি এসেছি। সো আপনার কাছে সবসময় অপশন আছে, কিন্তু সেটা চিন্তাভাবনা করে আপনাকে আগাতে হবে। আমি জব নিয়ে কিছু কথা বলতে চাই যে ভাইয়া জবের অবস্থা কেমন। বুরহান ভাই নিশ্চয়ই আপনি এবারে সবচেয়ে বেশি পেয়ে থাকেন, আমি দেখেছি অনেকে আপনাকে কমেন্ট করে ভাই আমি চাকরি পাবো কি না, চাকরির অবস্থা কেমন। দেখুন, আপনি আমাকে পৃথিবীর একটা জায়গায় বলুন যেখানে চাকরির বাজারটা কম্পিটিটিভ না। আপনি বাংলাদেশ বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আফ্রিকা বলেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় চাকরির বাজার কম্পিটিটিভ। কারণ সেখানে যেমন আমি শাফিন একটা চাকরি যখন চাচ্ছি, আমার মতো হাজার হাজার শাফিন কিন্তু চাকরিটা চাচ্ছে। চাকরি পৃথিবীর সব জায়গাতেই আছে, বাট ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট। আমি সবসময় বিষয়টা মেনে নিই এবং এটাকে আমি অ্যাডমিট করি, সেটা মেনে নেওয়ার চেষ্টা করি। যখনই আমি আরেকজনের চেয়ে ভালো করব, আপনি যে রিক্রুটার থাকবে তখন সে আমাকে নিবে। সে যদি আমার চেয়ে ভালো কাউকে পেয়ে যায়, তাহলে সে তাকে নিয়ে নেবে। হ্যাঁ, একটা কিন্তু আছে, কিছু ফিল্ড আছে যে ফিল্ডগুলোতে হয়তো ডিমান্ড বেশি থাকে। সাসকেচুনের কথা যদি আমি বলি, যেমন আমি ইউনিভার্সিটি সাসকেচুনে পড়াশোনা করছি, সো আমি সাসকেচুন শহরে থাকি। এই শহরে বলুন ভাই, আপনিও জানেন যে আমাদের এখানে টেকনিক্যাল ফিল্ড বা স্কিল লেবারের অনেক ডিমান্ড। কেউ যদি এখানে ইলেকট্রিশিয়ান হয়, কেউ যদি প্লাম্বার হয়, কেউ যদি কার্পেন্ট্রি সম্বন্ধে ভালো জানে, এই স্কিলগুলোর এখানে অনেক বেশি ডিমান্ড। এখন ফর এক্সাম্পল একটা বিজনেস গ্র্যাজুয়েট এখানে আসছে, মনে হয় আপনার সাথে আমি ডিসকাস করছিলাম তখন যে ব্র্যাম্পটনের মেয়র বলেছে যে ওরা ডিপ্লোমা ফ্যাক্টরি বা ডিপ্লোমা মিলগুলোকে বন্ধ করে দিবে, রাইট? সো এত বেশি বিজনেস স্টুডেন্ট এসে পড়েছে যে এত বিবি এমবি দরকার প্রয়োজন নাই। এখন আপনি আসছেন, এসে আপনি বলছেন জব পাচ্ছেন না, এটা তো না পাওয়াটাই স্বাভাবিক। কারণ আপনার তো আসলে কলসিটা পূর্ণ হয়ে এখন কলসি থেকে পানি উপচে পড়ে যাচ্ছে, সো এখন পানি ফেলবে, নতুন করে পানি এখানে আর দিবে না। আপনি কেন ইসিতে চেষ্টা করছেন না? আর্লি চাইল্ডহুড এডুকেশন আপনি কেন ট্রাই করবেন না?
কানাডা বারবার বলছে আমাদের হেলথ কেয়ারের লোক দরকার, আপনি হেলথ কেয়ারে ট্রাই করুন। সো ডেফিনেটলি এটা আপনাকে ডিগট করতে হবে। এটা আমি তো এখানে নতুন আসছি, ইভেন আপনি যদি বোরান ভাইকে অনেকবার আপনি জিজ্ঞেস করেন ভাই আমি কী করবো, এটা খুবই ডিফিকাল্ট অ্যান্সার দেয়, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটা উনি জানবেন না, রাইট? সো আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ীটাকে আপনাকে ডিক করতে হবে যে আমি আসলে কোন প্রফেশনের সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে, আমি কোথায় সুইটেবল হতে পারবো, এবং সে অনুযায়ী অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি আপনি জব পাবেন। আমি বিষয়টা এভাবে শেষ করবো, জবের জায়গাটা এখানে জব আছে যদি আপনি যোগ্য হন, যদি আপনি যোগ্য না হন আপনি জব পাবেন না এখানে। কারণ এখানে আমি অনেককে দেখেছি আসার পরপরই জব পেয়েছে। আমি বলবো না আমি খুব যোগ্য, বাট আমি এবং আমরাইফ আলহামদুলিল্লাহ আমরা প্রায় 15 থেকে 18 দিনের মধ্যে জব পেয়ে গিয়েছি এখানে। বাট এখানে এমন অনেকে মানুষ আছে যারা 3-4 মাস ধরে জব খুঁজে জব পাচ্ছেন না, কারণ ওরা হয়তো রাইট ওয়েতে আগাচ্ছে না। সেই প্ল্যানটা আসলে আপনাকে এখান থেকে আসার আগে থেকেই করতে হবে, কারণ দিস ইজ এ ওয়ার, এবং আপনি যখন ওয়ারে নামছেন তখন আপনাকে ডেফিনেটলি স্ট্র্যাটেজিক্যাল হওয়া লাগবে। আমি আরেকটা বিষয় একটু খুব গুরুত্ব সহকারে বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমরা দেখেন আমরা তো বাঙালি, তো আমাদের মধ্যে একটা নাক সিটকানো অভ্যাস আছে। আমি নাক সিটকানো অভ্যাস কেন বললাম, আপনি এখানে বাংলাদেশে আপনি খুব ভালো অবস্থায় কাজ করেছেন, ধরে নিচ্ছি আপনি একটা ব্যাংকের এমডি ছিলেন, আপনি হয়তো কোথাও প্রবেশন অফিসার ছিলেন, আপনি ফার্স্ট ক্লাস জব করেছেন। এখানে যখন আসছেন, দেখুন কানাডাতে কিন্তু আপনি একদমই নতুন, রাইট? আপনি যখন একদমই নতুন, আপনি যখন কানাডাতে আপনার ক্যারিয়ার স্টার্ট করছেন, আপনি কখনোই চিন্তা করতে পারেন না যে আপনি সেই ম্যানেজার পোস্টে এখানে যাবেন। আপনি বাংলাদেশের ম্যানেজার কিন্তু একদিনে হন না, আপনাকে জুনিয়র এক্সিকিউটিভ থেকে শুরু করতে হয়েছে, দেন আপনি ওই রোলটা অ্যাচিভ করেছেন। ঠিক তেমনি আপনি যখন এখানে আসবেন আপনাকে খুব বেসিক একটা রোল দিয়ে শুরু করতে হতে পারে। আপনাকে হয়তো ওয়ালমার্টে জব করতে হবে, আপনাকে হয়তো ম্যাকডোনাল্ডসে জব করতে হবে, রাইট? আমি কিভাবে জব করবো, এই কাজ মানুষ করে কিনা, যদি আপনার এই টেন্ডেন্সি থাকে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো দিস ইজ নট দ্য বেস্ট কান্ট্রি ফর ইউ, ইউ শুড থিঙ্ক আদারওয়াইজ। আপনাকে অনেক কান্ট্রি আছে, আপনার অন্যভাবে চিন্তা করা উচিত। কাজ মানে কাজে, আপনি তো চুরি করছেন না, রাইট? আমি যখনই আমাকে কেউ জিজ্ঞেস করে বা বড় ভাইয়ের সাথে ডিসকাস করছিলাম, আমি যদি চুরি না করি আমার কাজ করতে সমস্যা কি? আমি তো কারো হক মেরে খাচ্ছি না। আপনি যেটা সৎ ইনকাম আপনি গর্বের সাথে বলবেন আমি এই কাজটা করি। আপনি যদি এই টেন্ডেন্সি থাকেন, আমার মনে হয় না শুধু কানাডা না, পৃথিবীর কোথাও আপনি আটকাবেন। আপনাকে সেই সার্ভাইভাল ইনস্টিংক্ট আপনাকে থাকতে হবে, আপনার মধ্যে আছে, আপনাকে এক্সপ্লোর করতে হবে। পরিশ্রমী হন, বিনয়ী হন, কমিউনিকেশন স্কিল ঠিক রাখেন, আপনি পৃথিবীর কোথাও আটকাবেন না ইনশাল্লাহ। মানুষের সাথে সম্পর্ক করতে হবে, নেটওয়ার্কিং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাকে বুঝতে হবে যে আমি কার সাথে কথা বললে হয়তো আমি আইডিয়া পাবো। আপনি যদি মনে করেন ফর এক্সাম্পল আপনি এখন বোরান ভাইকে আপনি নক দিন যে ভাই আপনি তো সাবস্ক্রাইব আসছেন, আপনি একটু আমার এটা বলে দেন। আপনি তো জানেন এখানে আমি আসার পর জানি, আমি যখন বাংলাদেশে আমি যখন বোরান ভাইয়ের ভিডিও দেখতাম, আমিও তো মনে করে আচ্ছা ভাইয়ারকে আমি একটা নক করতেছি, এখন রিপ্লাই দিচ্ছে না। বাট ট্রাস্ট মি, এখানে একটা মানুষ 5-6 ঘন্টা বেশি ঘুমাতে পারে না। 5-6 ঘন্টা বেশি ঘুমানো আমরা বিলাসিতা বলি এখানে এতটা আসলে আমরা অকুপাইড। আপনি প্রপার ওয়েতে কাউকে টেক্সট করুন যে ভাই আমার এই সিনারিও, যেন উনি একটা মেল দেখেই বা আপনার একটা কমেন্ট দেখে বোঝা যায় যে ঠিক আছে, আমি যেন অল্প 1-2 লাইনে আপনাকে অ্যান্সার গাইড করতে পারি। এই জিনিসগুলো, এথিকেটগুলো শেখা এখানে খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি স্টুডেন্ট জন্য আরেকটা বিষয় বলতে চাই, ডেফিনেটলি আমি চাই বাংলাদেশের থেকে অনেক মানুষ এখানে আসুক। ভবিষ্যতের কথা যদি বলি, ডেফিনেটলি ইউ হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার হিয়ার ইফ ইউ ক্যান সার্ভাইভ, ইফ ইউ ক্যান প্ল্যান স্ট্র্যাটেজিক্যালি। আমি চাবো আপনি ওই ধরনের মন মানসিকতা নিয়ে আসুন যে যাই হোক না কেন আপনি হাল ছাড়বেন না। আপনি যদি হাল না ছাড়েন আপনি এখানে ভালো করতে বাধ্য, কারণ এখানে আপনি যে কষ্টটা করছেন সেটা রিওয়ার্ডিং। মার্ক মাই ওয়ার্ডস, আমি না জেনে বলছি না। বাবা মাদের উদ্দেশ্যে বলবো, আপনি যখন আপনাদের বাচ্চা কাচ্চা ছেলে বা মেয়েকে পাঠাচ্ছেন, ওই সন্তানটার ভবিষ্যৎটা এভাবে আপনি চিন্তা করে পাঠান যে অন্তত পড়াশোনা শেষ করা পর্যন্ত যতটুকু ইকোনমিক্যাল সাপোর্ট প্রয়োজন ওর পড়াশোনার ক্ষেত্রে অতটুকু দেওয়ার মতো অ্যাফোর্ডেবিলিটি আপনার আছে। যদি এগুলো আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আমার মনে হয় না যে এখানে আপনারা বেশি সমস্যায় পড়বেন। আমি চাই অবশ্যই আমি যেমন এখানে এসেছি আরও অনেক বাংলাদেশি স্টুডেন্ট আমার ইউনিভার্সিটিতে আসুক, স্পেশালি আমার কলেজ অফ এডুকেশনে আসুক, যেন আমরা এখানে সবাই মিলে ভালো থাকতে পারি এবং একটি বৃহত্তর কমিউনিটি গড়ে তুলতে পারি। ধন্যবাদ শাফিন। আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলো শুনছিলাম।
পাশাপাশি এটা চিন্তা করছিলাম যে বাংলাদেশ থেকে যেই ছাত্রছাত্রীরা এখানে আসবে, ঠিক আপনার কথাগুলো যদি মাথায় একটু চিন্তা করে, এখানে এসে ওনারা আর কোনো ধরনের বাধা বিপত্তির মধ্যে পড়বে না। এখন তো অনেক ডিজিটাল যুগ, রাইট? জি। ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান সম্পর্কে যদি ওয়েবসাইটে আপনি সবকিছু দেখতে পান, 100%। ইভেন আমি তো হয়তো এটাও আপনার পারমিশন নিয়ে বলতে পারি, যদি কেউ শাফিনের সাথে কথা বলতে চায়, আপনি আমার কমেন্টস বক্সে দিতে পারেন। 100%। আমি শাফিনের কাছে পৌঁছে দিব। 100%। তো এই জায়গা থেকে বাংলাদেশি স্টুডেন্টরা আমার কাছে মনে হয় অনেক লাকি। ডেফিনেটলি আমি এটা আপনাকে ধন্যবাদ দিতে চাই বোরহান ভাই, বিশেষ করে আপনি যেভাবে আসলে আমাদের বাঙালি কমিউনিটির যে কোনো ইনফরমেশন প্রমোট করেন, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশে বসেই কিন্তু এই ইনফরমেশন মানুষ পেয়ে যাচ্ছে। এবং আমি আসলে সবচেয়ে বেশি আমি এমন যে আপনার সম্পর্কে আমি বলছি, বাট আমি যেটা হলফ করে বলতে পারি, আপনি অলওয়েজ অথেন্টিক ইনফরমেশনটা আপনি অলওয়েজ ইউটিউবে দিচ্ছেন। অনেকেই জাস্ট হয়তো ভিউর জন্য বা একটু মজা করার জন্য অনেক ধরনের এক্সাজারেটেড ইনফরমেশন দিয়ে দেয়, যেটা হয়তো সত্য না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আপনার প্রত্যেকটা ভিডিও থেকে আমরা যেহেতু বাঙালিরা যারা বাংলাদেশে আছেন অথেন্টিক ইনফরমেশন পাচ্ছেন, সে যেটা শুনছে ঠিক রিয়েলিটি সেটা দেখতে পাবে। সো এটা ওকে মেন্টালি প্রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করবে। অসম্ভব রকমের ভালো লাগছে আপনি আমার ভিডিও নিয়মিত দেখেন, পাশাপাশি বাংলাদেশে যারা দেখে। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি, শুধু আমি না, বিউটি লেভেন কানাডা সবসময় চেষ্টা করে যাচ্ছে, যেখানেই বাংলাদেশি আছে, যেই সেক্টরেই কাজ করুক, লাইক আপনি পড়াশোনায় আছেন, কেউ ব্যবসায় আছে, তাদেরকে রিয়েল অবস্থায় প্রমোট করা। রাইট। এখানে উল্টাপাল্টা কথা বলে আমি আপনাকে হাইলাইট করব, এটার চেয়ে বিব্রতকর হবে যারা আমার ভিডিও দেখেন, আমার অডিয়েন্স। সবাই তো সমাজে কোনো না কোনো ভাব থেকে কন্ট্রিবিউট করে। 100%। কেউ টাকা পয়সা দিয়ে করে, কেউ গাড়ি বাড়ি দিয়ে কন্ট্রিবিউট করে এখানকার বাংলাদেশি স্টুডেন্ট অথবা বাংলাদেশি কমিউনিটিতে। বিউটি লেভেন কানাডা সবসময় কন্ট্রিবিউট করে রিয়েল তথ্য উপস্থাপনের মাধ্যমে। বেসিক যে জিনিসগুলো যেগুলো আমাদের দরকার, যেগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে বা চাকরি জীবনে বা পারিবারিক জীবনে আমাদের দরকার হয়ে থাকে, সেই ইনফরমেশনগুলো চেষ্টা করে বিউটি লেভেন কানাডা। যেমন আপনাকে আজকে তুলে নিয়ে আসছি, এটা আমার সম্মান। এটা আমি এভাবে বলবো, এটা আমি সম্মানিত বোধ করছি যে চ্যানেলে ভিডিও আমি দেখতাম, সেই চ্যানেলে আমি একজন বক্তা হিসেবে বা আমি এখানে কথা বলতে পারছি, এটা আমার জন্য সম্মানের। এটা আসলে আপনি এভাবে বললে ভুল হবে, এটা আমি প্রচুর সম্মান বোধ করছি যে আমি এটাকে মনে করি যে এটা দিস ইজ মাই টাইম টু গিভ সামথিং টু দ্য পিপল। কারণ আমি যখন আপনার কাছ থেকে এত কিছু জেনেছি, তাহলে আমার একটা কথা দিয়ে যদি একটা মানুষের বিন্দুমতো উপকার হয়, সেটাই হয়তো আমার সার্থকতা হবে। অশেষ ধন্যবাদ শাফিন। বিউটি লেভেন কানাডার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি ডেফিনেটলি যারা এই চ্যানেলটাকে দর্শক আছেন, আমি সকল সময় দর্শকদের একটা কথা বলতে চাই যে আপনি অনেক ধরনের ইনফরমেশন পাবেন ফর শিওর, ইউটিউব যেহেতু আছে আপনার কাছে। বাট আমি একটা বিষয় বলবো, যদি আপনি কোনো অথেন্টিক ইনফরমেশন চান, যে কোনটা আসলে রিয়েল সিনারিও, সেই বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনারা এই চ্যানেল ভিডিও দেখবেনই এবং ট্রাই করবেন, সো দ্যাট এই চ্যানেলটার আরও বেশি প্রসার ঘটে। কারণ এই চ্যানেলটা প্রসারের মাধ্যমে যেটা হবে, যেহেতু এখানকার ভিডিওগুলোর খুবই ইনফরমেটিভ হয়, এই ভিডিওগুলো দেখার মাধ্যমে অন্যান্য মানুষজন উপকৃত হচ্ছে। তার ফলে যেটা হচ্ছে, ধরেন আপনার একটা ভিডিও ভালো লাগলো, ফর এক্সাম্পল আমি ধরেন আপনার একটা বর্তমান কানাডিয়ার অবস্থা, আবহাওয়া সংক্রান্ত একটা ভিডিও বোরহান ভাই আপনার ভালো লাগলো। সো আপনি যখন সেটা শেয়ার করছেন, এই মুহূর্তে যিনি তো কানাডা আসার পরিকল্পনা করছেন, সে হয়তো ভিডিওটা দেখতে পারবে, রাইট? এবং সে দেখে কিন্তু সে তখন এই বিষয়টা জেনে গেল যে ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এইভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। সো বাই ডুইং দ্যাট আপনিও কিন্তু আরেকজনকে মনের অগোচরে হেল্প করছেন। সো আমি সবাইকে এটাই বলবো, আমরা যদি আসলে প্রত্যেকে হেল্প করতে থাকি এবং ওই হেল্পিং মাইন্ডসেটটা নিয়ে থাকি, তাহলে ডেফিনেটলি উই আর গোয়িং টু মেক এ ভেরি বিউটিফুল ওয়ার্ল্ড। সো প্লিজ স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আমি আশা করি
আপনি যে সময়টা চ্যানেলের মধ্যে দিচ্ছেন সেটা আপনার কখনো বৃথা যাবে না। অসম্ভব রকমের ভালো লাগছে শাফিন, আপনাকে অনেক ধন্যবাদ। যদিও আজকে কানাডায় ভিক্টোরি ডে, জি সরকারি ছুটির দিন, কিন্তু সবারই তো কাজ থাকে। রাইট, এত ব্যস্ত সময় পার করি আমরা, তার মাঝখানে এই বিউটি লিভেনকে আপনি সময় দিয়েছেন। জি আপনাকে এবং আপনার পরিবারকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ বুরহান ভাই, আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। কারণ আমার চেয়ে আসলে আপনি বেশি ব্যস্ত, তারপর আপনি আমাদের এই বাঙালি কমিটির জন্য যেটা করে যাচ্ছেন, আমার মনে হয় সাসকাটুনের মধ্যে অন্য কেউ এতভাবে আসলে প্রমোট করার ট্রাই করছে। সো আমি সকল বাঙালির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিতে চাই। আপনি আমাদের জন্য দোয়া করবেন, কারণ আপনারা হচ্ছেন আমাদের আসলে এখানে গাইডেন্স। আমরা চাই আপনারা যেই পথে গিয়েছেন সেই পথে যেন আমরাও আসলে কমিটিকে সার্ভ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।